ফাঁসিবাদী হামলা ও বামপন্থীদের ভূমিকা। কমরেড সভাপতি মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট কমরেডগণ এবং আজকে এই রবীন্দ্র ভবনে এই গণ কনভেনশনে উপস্থিত সমস্ত সাথী, আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানাই। আজকের দিনটা আমাদের সকলের জন্য একটা খুব ঐতিহাসিক দিন, একটা উৎসাহ জাগানো, অনুপ্রেরণা জাগানো দিন। এবং আজকে যে এখানে আমরা যেটা দেখলাম যে বেশ কিছু কমরেড যারা আজকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হলেন, এই যে ঐক্যের যে একটা আশা জাগানো প্রক্রিয়া, তো সেটাও আমাদের সকলের মধ্যে আসা যাচ্ছে। তাই সবাইকে বিশেষভাবে আজকের এই 7ই নভেম্বরে বিশেষভাবে বিপ্লবী অভিনন্দন জানাই। যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে এখানে এসেছি, তো সে বিষয়টা বড়, কিন্তু আমার মনে হয় আমরা খুব নির্দিষ্ট করে কথা বলি, যাতে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কি দায়িত্ব, আমাদের কি ভূমিকা, আমাদের কি করণীয়, আমরা সেটার উপরে জোর দিতে পারি। 7ই নভেম্বর অবশ্যই রুশ বিপ্লবের দিন, এবং যদি ইতিহাসে ফিরে যাই, যেটা আমার কিছু কমরেডরা আগে বলছিলেন 1917 7ই নভেম্বর, তখন সেটা 7ই নভেম্বর ছিল না। আমরা জানি সেই সময়কার যে যখন বিপ্লবটা হয়েছিল তখন সেটা ছিল 23শে অক্টোবর। তখন রাশিয়ার ক্যালেন্ডারটা অন্যরকম ছিল, সেই জন্য দেখবেন অনেকে অক্টোবর বিপ্লব হয়। আইজেনস্টাইনের ছবি দেখবেন অক্টোবর, সেই ছবির নাম নভেম্বর নয়। কিন্তু পরবর্তীতে ক্যালেন্ডার বদলে যাওয়ার পরে সেই 23শে অক্টোবরটা হয়ে যায় 7ই নভেম্বর। তো সেই থেকে নভেম্বর বিপ্লব, 7ই নভেম্বর গোটা পৃথিবীর কাছে। তো সেটা একটা বিরাট ইতিহাস, সেটা আমাদের কাছে সেই ইতিহাসটা কোনোদিনই ম্লান হয়ে যাবে না। এবং সেই ইতিহাসের যে শিক্ষা, সেই শিক্ষা অবশ্যই আমরা নেব। তেমন ইতিহাস থেকে আমাদের দুটোই শিক্ষা। একটা শেখা হচ্ছে যে কি করে রাশিয়ার বিপ্লবটা হলো, কি করে রাশিয়ায় সেই প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে একটা সাম্রাজ্যবাদী যুদ্ধ, সেই যুদ্ধের পরিস্থিতিকে কাজে লাগিয়ে সেখানকার বিপ্লবীরা, সেখানকার কমিউনিস্টরা, তারা কি করে রাশিয়ার মতো একটা পিছিয়ে পড়া দেশ, একটা জারতন্ত্র যেখানে চলছে, স্বৈরতন্ত্র যেখানে চলছে, যেখানে মানুষের কাছে কোনো গণতন্ত্র নেই, গণতান্ত্রিক কোনো অধিকার নেই, সেই রকম একটা গণতন্ত্রহীন একটা পরিবেশের মধ্যে তারা কি করে একটা বিপ্লব সম্পন্ন করলেন এবং গণতন্ত্রের আশা জাগালেন। এবং সেই বিপ্লব কি বিরাট পরিবর্তন এনে দিয়েছিল রাশিয়ার মতো একটা জায়গায়, যে অধিকারগুলোর জন্য আমরা আজকেও লড়াই করছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সামাজিক নিরাপত্তা, মহিলাদের জন্য সমান অধিকার, এই যে কাজের এই অধিকার, এই সমস্ত দাবিগুলো, যে দাবিগুলো আজকেও ভারতবর্ষে আমরা এখনো পাইনি। আমাদের সংবিধানের অধিকাংশ দাবি এখনো স্বীকৃতি নেই, বাস্তব জীবনের কথা তো ছেড়েই দিলাম। সেই সমস্ত বুনিয়াদী অধিকারগুলো আজ থেকে 100 বছর আগে মানুষের জীবনে প্রতিষ্ঠিত করা, সেটা একটা বিরাট বড় বৈপ্লবিক ব্যাপার ছিল। তো সেই পুরো ব্যাপারটা নিয়ে অবশ্যই আমাদের গোটা ইতিহাস সেই সময় গোটা পৃথিবী অনুপ্রাণিত হয়েছিল, আজও দুনিয়া কাঁপানো সেই 10 দিন। আবার আজকে যখন 7ই নভেম্বরের কথা বলি, তখন আমাদের এটাও স্মরণে রাখতেই হয় সেই সোভিয়েত ইউনিয়নটা আর নেই। সেই সোভিয়েত ইউনিয়নটা কেন নেই, সেটা কেন পড়ে গেল, সেটারও একটা বিরাট বড় ইতিহাস আছে, ব্যাখ্যা আছে, এখনো ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। কিন্তু আমাদের কাছে এটাও পরিষ্কার যে সেটা কিন্তু ভেতর থেকেই পড়ে গিয়েছিল। সেটাকে সোভিয়েত ইউনিয়নটাকে ভাঙার জন্য বাইরে থেকে কোনো আক্রমণ করে, যুদ্ধ করে, গুলি চালিয়ে, তোপ চালিয়ে কিন্তু করতে হয়। তার মানে হচ্ছে কোথাও না কোথাও সেই বিপ্লব যে আশা জাগিয়েছিল, সেই বিপ্লব যে একটা সম্ভাবনা সৃষ্টি করেছিল, কোথাও না কোথাও পথ চলতে চলতে সেই সম্ভাবনা থমকে গিয়েছিল, সেই গতি থমকে দাঁড়িয়েছিল। এবং সেই গতিরুদ্ধতা থেকে সেই বিপ্লবের দেশ সোভিয়েত ইউনিয়ন আছে, সেই দেশটা নেই। সেই দেশে গণতন্ত্রের প্রশ্নটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল, যে গণতন্ত্রটা নেই। এবং এগুলো সমস্ত এমন জিনিস যেখান থেকে নতুন শতকে, 21 শতকে আজকে যেখানেই সমাজতন্ত্র হবে, তো সেই সমাজতন্ত্র অবশ্যই শিক্ষা নেবে, সেই সমাজতন্ত্র অবশ্যই রাশিয়ার দুটো থেকেই শিক্ষা নেবে।
রাশিয়া কিভাবে বিপ্লব সফল করলো সেখান থেকেও শিক্ষা নেবে, আবার রাশিয়ার বিপ্লবটা কোথায় গিয়ে আটকে গেল, কোথায় গিয়ে সেটা ভেঙে গেল, সেই জায়গাটা থেকেও শিক্ষা নেবে। ফলে এটা একটা বড় বিষয়। আজকে আমি সেই বিষয়টাতে যাচ্ছি না। আজকে যদি পুঁজিবাদের কথা বলি, এই করোনা কালে আপনারা দেখবেন গোটা পৃথিবী জুড়ে কিন্তু পুঁজিবাদ আর পাচ্ছে না, এটা খুব পরিষ্কার। পুঁজিবাদ আজকে একটা এই করোনার মতো অতিমারির সামনে বরঞ্চ সেই অতিমারিটাকে আরো ছড়িয়ে দিচ্ছে। কত লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারালেন। কোনো স্বাস্থ্য ব্যবস্থা, আমেরিকার মতো দেশ, সেই আমেরিকার মতো দেশে সেখানে কোনো একটা আমাদের দেশের থেকেও বোধহয় খারাপ সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি বলতে কিছু নেই। এবং আমাদেরটা যে এখন আমেরিকার নকল করা হচ্ছে, যে ইন্স্যুরেন্স বেসড স্বাস্থ্য ব্যবস্থা, আপনার কাছে একটা স্বাস্থ্য সাথী বা একটা আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে, আর সেই কার্ড দিয়ে আপনি ভাববেন যে আপনার চিকিৎসা হবে। সেই কার্ড তো আর চিকিৎসা করে না, কার্ড হচ্ছে বিলটা পে করে দেয়। তো যদি ডাক্তার না থাকে, ব্যবস্থাটা না থাকে, হাতের কাছে অ্যাম্বুলেন্সটা না থাকে, তাহলে পকেটে কার্ডটা থাকলে কি হবে? ওই কার্ডের টাকাটা তো পেয়ে যাবে অ্যাপোলো হাসপাতাল, ওই কার্ডের টাকাটা তো পেয়ে যাবে বড় বড় এই সমস্ত প্রাইভেট হাসপাতালগুলো। তো সেটা পরের কথা। তো দেখা গেল স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যের মতো একটা বুনিয়াদী ব্যাপার আজকে গোটা পৃথিবীতে পুঁজিবাদে সেটা কিন্তু মানুষের কাছে নেই। এই মুহূর্তে আপনারা জানেন, খবরের কাগজে আপনারা দেখছেন, টিভিতে দেখছেন, স্কটল্যান্ডে গ্লাসগোতে একটা বড় সম্মেলন চলছে। সেটা হচ্ছে COP26, অর্থাৎ জলবায়ু পরিবর্তন। বিরাট বড় প্রশ্ন আছে। এই যে পশ্চিমবাংলায় প্রত্যেক বছর ফি বছর এখন একটা করে তুফান আসছে এবং সুন্দরবন নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে, ব্যাপক মানুষের জীবন জীবিকা, ঘর বাড়ি তুলে দিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু এমনি হচ্ছে না, এটা ঠিক শুধুমাত্র প্রাকৃতিক কারণে হচ্ছে না। এর পেছনে আমাদের যে সম্পূর্ণ এমন একটা উৎপাদন ব্যবস্থা তৈরি হয়েছে, এমন একটা অর্থনীতি চলছে, যে অর্থনীতি, যে উৎপাদন ব্যবস্থাটা আমাদের প্রকৃতিকে, আমাদের পরিবেশকে ভীষণভাবে বিপদ সংকুল করে তুলেছে। এবং সেই জন্য আজকে খুব বেশি, আজকে কখন বৃষ্টি হবে, কখন বন্যা হবে, কখন একদম খরা পড়বে, কেউ কিচ্ছু জানে না। জলবায়ুটা এমনভাবে পরিবর্তন হচ্ছে, এবং এই জলবায়ু পরিবর্তন সেটা নিয়ে গোটা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠেছে যে পুঁজিবাদ তো পরের কথা, আগে সমাজ থাকবে, মানুষ থাকবে, মানুষ বেঁচে থাকবে, তবে না তারপর আমি ভাববো যে সেটা পুঁজিবাদ কি, সেটা সমাজতন্ত্র, সেটা কি। আজকে এমন একটা সংকটে পুঁজিবাদ আমাদের ঠেলে দিয়েছে যেখানে অস্তিত্ব বিপন্ন, মানবতা বিপন্ন, মানুষের জীবন বিপন্ন, জীবিকা বিপন্ন। তো সেখান থেকে কিন্তু গোটা পৃথিবী জুড়ে আবার এই প্রশ্নটা উঠেছে যে এই পুঁজিবাদ দিয়ে চলছে। কিন্তু এই পুঁজিবাদের জায়গাটা কে নেবে? এই পুঁজিবাদের জায়গায় আমাদের কি দরকার, বিকল্পটা কি? সেটা হয়তো ঠিক আজ থেকে 100 বছর আগে মানুষ যেভাবে একদম বুক ফুলিয়ে বলছে ওই সোভিয়েত ইউনিয়নটাই বিকল্প, ঠিক সেইভাবে হয়তো বলতে পারছে না, কারণ সোভিয়েত ইউনিয়নটা নেই। চীন ধরুন, সেখানে কিছু আছে, অনেক কিছু আবার নেই, অনেক সেখানে সমস্যা। তো ফলে এই মুহূর্তে হয়তো মানুষের কাছে একটা কোনো দেশ দেখিয়ে বলা যাবে না যে ওই দেশটার মতো আমার দেশটা যেন হয়, ওই রাশিয়ার মতো, কি ওই চীনের মতো, বা এমনকি ওই কিউবা, ওই ভিয়েতনাম, হয়তো কোনো একটা দেশ দেখিয়ে বলা যাবে না এই মডেলটাই আমরা চাই। কিন্তু এই যে আদর্শ, এই যে প্রয়োজন, এই যে বিভিন্ন দিকগুলো মিলিয়ে যে প্রশ্নটা উঠছে, সেই কিন্তু বিকল্পের প্রয়োজনটা মানুষ খুব বেশি বেশি করে অনুভব করছে। ফলে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি, আন্তর্জাতিকভাবে যদি দেখি তাহলে এই সময়টা হচ্ছে বিরাট সংকট, এবং সংকট মানেই হচ্ছে সম্ভাবনা, সংকট মানেই হচ্ছে সংকট থেকে সমাধানের জন্য মানুষের পথ খোঁজা। তো সেই সংকটে মানুষ কিন্তু পথ আবার খুঁজছে, এবং এই যে পথটা মানুষ খুঁজছে গোটা পৃথিবী জুড়ে, এই খোঁজার মধ্য দিয়েই আবার নতুন করে 104 বছর পরে সেই সোভিয়েত রুশ বিপ্লবের যে ঐতিহ্য, তার যে অনুপ্রেরণা, সেটা মানুষকে আমাদের আবার এগিয়ে দেবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। ঠিক যেভাবে সেই 1917 পরে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এগিয়ে গিয়েছিল, স্বাধীনতা আন্দোলনের প্রচুর ধারা, স্বাধীনতা আন্দোলনের মধ্যে অনেক রকমের ধারা ছিল, অনেক রকমের ধ্যান ধারণা ছিল, কিন্তু তার মধ্যে বিরাট একটা অনুপ্রেরণা জুগিয়েছিল রুশ বিপ্লব, যেটা সবাই কেউ অস্বীকার করতে পারে। এবং সেই রুশ বিপ্লবের 1917 রুশ বিপ্লব, 1947 ভারতবর্ষের খণ্ডিত স্বাধীনতা। এই যে 30 বছর রুশ বিপ্লবের পরবর্তী, সেই সময় কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সেই রুশ বিপ্লব থেকে উত্তাপ নিয়ে, অনুপ্রেরণা নিয়ে, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন, এই মনে করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গিয়েছে। তো এই সমস্ত ইতিহাসটা আমাদের কাছে আছে, আমরা আজকে সেই ইতিহাসে যাবো না, সেটা আমাদের সঙ্গে আছে, সেটা থেকে আমরা শিখি, সেটা থেকে আমরা প্রেরণা নেই, সেটা আমরা করতে থাকি। আজকে এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে, আমরা যেটাকে বলেছি যে ফ্যাসিবাদ, একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি,
এটা বোধহয় আমরা সবাই বুঝতে পারছি। 2014 মোদী সরকার ক্ষমতায় আসার পরে এবং বিশেষ করে 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পরে গোটা দেশ জুড়ে যা চলছে এটা আমরা কোনদিন আগে দেখিনি। এমনকি এমন একটা সময় দেখতে হবে এটা আমরা ভাবতেও পারি, এমন একটা সময় আমাদের ভারতবর্ষে হবে এটা আমরা ভাবিও নি, আমাদের হিসেবের মধ্যে ছিল না। তো একদম সম্পূর্ণ বেহিসেবি হিসেব বহির্ভূত একটা পরিস্থিতির মধ্যে দেশটাকে ঠেলে দেওয়া হয়েছে। তো সেইখান থেকে আমাদের জবাব খুঁজতে হচ্ছে। আমি যে কারণে কথাটা বলছি, ধরুন একদিকে আমরা এই স্বাধীনতার 75 বছরের কথা বলছি। 2022-এ আমাদের স্বাধীনতার 75 বছর পুরো হবে 15ই আগস্ট, এবং একটা অমৃত মহোৎসব বলে একটা উৎসব শুরু করে দিয়েছে সরকার। তো এটা আমরা কোনোদিন কি ভেবেছি যে স্বাধীনতা আন্দোলনের 75তম বার্ষিকী সেইটা নিয়ে ঢাকঢোল বাজাবে তারা, যারা স্বাধীনতা আন্দোলনে ছিল না বললে কম করে বলা, যারা স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা স্বাধীনতা, আমি বললাম স্বাধীনতা আন্দোলনে অনেক রকম ধারা ছিল, সেখানে গান্ধীও ছিল, সেখানে নেহরু, সেখানে ভগৎ সিং এর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, যিনি ভগৎ সিং এর সাথে সেই দিল্লির অ্যাসেম্বলিতে বোমা ফেলেছিলেন, বটুকেশ্বর দত্তের জন্মস্থান এই আমাদের বর্ধমান জেলা। তিনি বড় হয়েছেন, থেকেছেন, জীবন কাটিয়েছেন পাটনাতে। আগামী 18 নভেম্বর তার জন্মজয়ন্তী, এবং সেখানে আমরাও পাটনাতে বড় একটা আয়োজন করে সেখান থেকে একটা 1 বছর ব্যাপী একটা অভিযানের কথা ঘোষণা করব। তো বলছি, এই যে একটা আমাদের এত বড় স্বাধীনতা আন্দোলনে তারা ছিলেন, সূর্য সেন ছিলেন, ক্ষুদিরাম ছিল, বাংলার বিপ্লবীরা ছিল, যুগান্তর অনুশীলনের মতো দল ছিল, সুভাষ বোস ছিলেন, নেহরু ছিলেন, কমিউনিস্টরা ছিল, সবাই ছিল। তাদের মধ্যে অনেক মত পার্থক্য থাকলেও আম্বেদকর ছিলেন, সমাজবাদীরা ছিলেন, সবাই ছিল। ছিল না হচ্ছে একমাত্র একটা সূত্র, একমাত্র একটা ধারা, সেটা হচ্ছে আরএসএস, সেটা হচ্ছে হিন্দু মহাসভা। তারা এই স্বাধীনতা আন্দোলনের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, তারা বাইরে দাঁড়িয়েছিল, বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তো যে লোকগুলো সে সময় বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যারা ব্রিটিশের দালালি করছিল, যারা স্বাধীনতা আন্দোলনের লোকেদের বিরুদ্ধে ইনফরমালের কাজ করছিল, যাদের একমাত্র কাজ ছিল সেই সময় মানুষকে বিভক্ত করা, সেখানে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ ছড়িয়ে দেওয়া, বিদ্বেষ ছড়িয়ে দেওয়া, এই লোকগুলো তারা আজকে ভারতবর্ষে স্বাধীনতা রাষ্ট্রের ক্ষমতায় থেকে তারা ঠিক করে দেবে আমাদের ইতিহাসকে দখল করে দিচ্ছে। ঠিক যেভাবে জল জঙ্গল জমি দখল করছে, সেইভাবে ইতিহাসের জবরদখল নেওয়া হচ্ছে। ইতিহাসের জবরদখল নিয়ে আপনাকে ভুল ইতিহাস পড়িয়ে দেওয়া হবে, ভুল ইতিহাস হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হবে, এবং ভুল ইতিহাস বলে আগামী 5 বছর যদি এরকম চলতে থাকে, তাহলে আগামী 5 বছর পরে যদি একটি বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের সব থেকে বড় স্বাধীনতা সংগ্রামীর নাম করো, সে হয়তো বলে বসবে নরেন্দ্র মোদী, সে হয়তো বলে বসবে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সব থেকে বড় যোদ্ধা তো তার, কারণ যার দিকে তারই ছবি দেখছে, আপনি কিছু দেখছো না কোথাও। এই যে একটা এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি, আমরা কোনোদিন ভাবিনি যে আমাদেরকে স্বাধীনতা আন্দোলনের যখন 25 বছর পূর্তি হচ্ছে, আমার মনে আছে যে বাংলাদেশ যুদ্ধের পরে তখন ইন্দিরা গান্ধী, এশিয়ার মুক্তি সূর্য, তখন একটা কংগ্রেস সেটাকে কাজে লাগিয়েছে। যখন 50 বছর পূর্তি হচ্ছে, তখন আমার মনে আছে তখন ইউনাইটেড ফ্রন্টের সরকার ছিল দিল্লিতে, তখন এনডিএ আসেনি। কিন্তু যখন 75 পূর্তি হচ্ছে, তখন ক্ষমতাটা চলে এসছে আরএসএস, ক্ষমতাটা চলে এসছে বিজেপি, এবং এদের হাত থেকে আমাদের আজকে আমাদের ইতিহাসটাকেও বাঁচানো এবং সেই ইতিহাসটাকে জানা বোঝা, এটাও একটা বড় কাজ। তো এই যে নতুন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে, এই অবস্থাটাকে আমরা বলেছি ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ হচ্ছে এই পরিস্থিতি, অর্থাৎ ফ্যাসিবাদটা কি, আমরা যদি ইতিহাস থেকে বলি তাহলে হিটলার, মুসোলিনি, আমরা দুটো ফ্যাসিবাদের নাম জানি। জার্মানির ফ্যাসিবাদটার নাম আলাদা আলাদা দেশে আলাদা আলাদা হয়। ফ্যাসিবাদ হচ্ছে তার মূল চরিত্রটা হচ্ছে ফ্যাসিবাদ, কিন্তু ওই ফ্যাসিবাদটা ইটালিতে ছিল, যেখান থেকে শুরু হয়েছিল। কিন্তু সেটা যখন জার্মানিতে এলো, ক্ষমতা দখল করলো, তখন সেখানকার ফ্যাসিবাদের নাম হয়ে গেল নাজিবাদ, ন্যাশনাল সোশ্যালিজম। কেন? কারণ সেই যুগটা ছিল সোশ্যালিজমের। তখন গোটা পৃথিবীতে খেটে খাওয়া মানুষ তারা সোশ্যালিজম চাইতো, সমাজতন্ত্র চাইতো রুশ বিপ্লবের পরে। তো তাকে সমাজতন্ত্রকে ঠেকাতে হবে, সেই জন্য সমাজতন্ত্রের নাম নিতে হবে। তো সমাজতন্ত্রের নাম নিয়েও তখন সেখানে ফ্যাসিবাদ হয়েছে জার্মানিতে। হিটলার, মুসোলিনি, এদের ফ্যাসিবাদের অভিজ্ঞতা আমাদের আছে। সেই ফ্যাসিবাদ কি করে হয়েছে এবং সেই ফ্যাসিবাদ কিভাবে এই জার্মানির মতো দেশটাকে ধ্বংস করে দিয়েছে, গোটা পৃথিবী জুড়ে ধ্বংস করেছে, কত লক্ষ মানুষকে প্রাণ কেড়ে নিয়েছে, এই সমস্তগুলো আমরা চাই। এটা ভাবতে গেলে আমাদের কখনো কখনো অবাক লাগে যে আমাদের এই যে আরএসএস, আজকে কমরেডরা বলছেন যে কমিউনিস্ট পার্টি
প্রায় 100 বছর হলো, প্রায় 100 বছর অবশ্যই হলো। আরএসএস এরও প্রায় 100 বছর। 1925-এ আরএসএস তৈরি, এবং 1925-এ যখন আরএসএস তৈরি হচ্ছে তখন সেই আরএসএস কিন্তু ওই হিটলার এবং মুসলিনের ওই আদর্শটাকে অনুপ্রাণিত হয়েই করছে। গোলওয়ালকার এবং হিটলার তখন থেকে এই গাঁট ছাড়াটা আজকে নতুন নয়, এটা হচ্ছে জন্মসূত্রে পাওয়া, জন্মটাই হচ্ছে তখন থেকে। স্বাধীনতা আন্দোলনের জন্য আরএসএস এর জন্ম হয়নি, আরএসএস এর জন্ম হয়েছে ভারতবর্ষে ওই মুসলিন হিটলারের যে তাদের যে ছক, তাদের যে জাতীয়তাবাদ, তারা ইটালিতে এবং জার্মানিতে যা করতে চেয়েছে সেই জিনিসটা ভারতবর্ষে করার জন্য আরএসএস তৈরি হয়েছিল। যারা জন্ম লগ্ন থেকে ফ্যাসিবাদ, জন্ম লগ্ন থেকে ফ্যাসিবাদ মানে হচ্ছে সেখানে এমন ভাবে ক্ষমতা দখল করতে হবে, কিছু মুসলিমের মানুষ তারা এমন ভাবে ক্ষমতা রাখবে হাতে যাতে অন্য মানুষের কাছে কোনো রকম কিচ্ছু থাকবে না, কোনো রকম কোনো গণতন্ত্র থাকবে না, আপনার কোনো রকম কোনো অধিকার থাকবে না। অর্থাৎ কিছু মানুষের হাতে, ঠিক যেটা আমরা অর্থনীতির ক্ষেত্রে বলি, অর্থনীতির ক্ষেত্রে আমরা বলি যে পুঁজিবাদে যেটা হয় সেটা হচ্ছে কিছু মানুষের হাতে প্রচুর সম্পত্তি, সমস্ত কিছু তারা দখল করে নিচ্ছে, প্রচুর জমি তাদের, প্রচুর পুঁজি তাদের, সমস্ত দেশের সম্পত্তি তাদের হাতে, প্রচুর সম্পত্তি তাদের, আর খুব সামান্য 10% বাকি সম্পত্তিতে গোটা দেশটা চলছে। এই একই জিনিসটা যদি এমন হয়ে যায় যে ক্ষমতার ক্ষেত্র মূলত আমরা যারা মার্ক্সবাদী আমরা জানি মূলত রাষ্ট্র ক্ষমতা সেটা শাসক শ্রেণী, তো সেই ক্ষমতাটা কিন্তু সেটা হচ্ছে তার কাছে মূল ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য তাকে অনেক কিছু করতে হয়। সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য তাকে 5 বছর পরে পরে নির্বাচন করতে হয়, একটা ভোট হতে হয়, সেই ভোটে মানুষ ভোট দেয়, সেই ভোটটাকে গুনতে হয়, অনেক কিছু করতে হয়। সেখানে একটা কে সংখ্যাগুরু, কে সংখ্যালঘু, কার কাছে মেজরিটি আছে, কার কাছে মাইনরিটি আছে, সে সময় অনেক কিছু করতে হয়। তো এই এত কিছু করে পুঁজিবাদ কিন্তু তার ক্ষমতাটাকে ধরে রাখে, এবং সেই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য তাদেরকে আমাদের কাছেও কিছু কিছু ছেড়ে দিতে হয়। এই যে আমরা মিটিংটা করছি, এই মিটিংটা করার এটা আমাকে কেউ বলতে পারবো না আপনি ইললিগাল মিটিং করছেন, আইন সিদ্ধ সংবিধান সিদ্ধ আমার একটা অধিকার আছে এই মিটিংটা করা। কিন্তু যদি ফ্যাসিবাদে যখন পুরো ঝাঁপিয়ে বসবে তখন এই মিটিংটা করার আমার কাছে কোনো সংবিধান সিদ্ধ কোনো অধিকার থাকবে না। আজকে ত্রিপুরায় এই মুহূর্তে বিজেপি সরকার আছে, বাংলাদেশে এটা দুর্গাপুজোর সময় হলো দুর্ভাগ্যজনক, সেটা কেন হলো সেটা আমি অনেক অনুসন্ধান চলছে, কিন্তু আমরা একটা জিনিস অন্তত দেখলাম যে বাংলাদেশে যা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে দুঃখজনক, কিন্তু সেখানকার সরকার তারা কিন্তু ওই গুন্ডাদের পক্ষে দাঁড়ায়নি। সেখানকার সরকারটা কিন্তু বলেছে যে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং বাংলাদেশের ব্যাপক মানুষ ঢাকা থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শহরে আমি দেখেছি বেশ কিছু সংখ্যায় বিরাটভাবে মানুষ হিন্দু মুসলমান একযোগে তারা মিটিং মিছিল করেছেন, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু আজকে এই বাংলাদেশে এটাকে অজুহাত করে ত্রিপুরায় যেটা হচ্ছে গত কয়েকদিন ধরে হচ্ছে, আমাদের পশ্চিমবাংলাতেও জলপাইগুড়িতে খবর পাচ্ছিল এরকম শুরু হওয়ার চেষ্টা হচ্ছে, মসজিদে আক্রমণ করো, অ্যাটাক করো, মারো, কারণ বাংলাদেশে কি হচ্ছে। এইটা কিন্তু ত্রিপুরায় যেটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ সরকারি প্রশ্রয়, এমন ভাবে সরকারি প্রশ্রয় হচ্ছে। দিল্লি থেকে আমাদের কিছু উকিল তারা এসেছিলেন ত্রিপুরায় ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য, ত্রিপুরায় কি হয়েছে খতিয়ে জানার জন্য, মানুষের কাছে কথা বলার জন্য, একটা রিপোর্ট তৈরি করার জন্য। তারা সেই রিপোর্টটা তৈরি করতে না করতেই সেই উকিলদের বিরুদ্ধে ইউএপিএতে প্রায় 68 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে ত্রিপুরায়। কেন? তো তারা ত্রিপুরার সাম্প্রদায়িক সন্ত্রাসের ছবিটা মানুষের সামনে তুলে ধরেছে, সেখানে ইউএপিএতে নামছে। এটা যখন শুরু হয়, এইভাবে যখন সরকারটা চলতে থাকে, যখন কোন রকম কোন সংবিধান আইন, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা অন্তত একটু দেখলে পড়া অন্তত চক্ষু লজ্জা, এই সমস্ত ব্যাপারগুলো যখন চলে যায় তখন সেটা হয় ফ্যাসিবাদ। এবং এইটাকেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই হিটলার আর স্ট্যালিনের কথা আমরা শুনছিলাম, সেই হিটলারের আমলে কমিউনিস্টরা বলেছিল ফ্যাসিবাদ হচ্ছে প্রকাশ্য সন্ত্রাসের রাজত্ব। অর্থাৎ সেখানে রাজত্ব কে চালাচ্ছে? সন্ত্রাস, ভয়, সন্ত্রাসের রাজত্ব, এবং খোলাখুলি, কোনো লুকিয়ে চুরিয়ে নয়, কোন রকম লুকো ঢাকা ব্যাপারই নেই, খোলাখুলি প্রকাশ্য ভাবে বেশ করছি আমরা এইভাবেই, এই দেশে যদি থাকতে হয় এভাবেই থাকতে হবে, এরা আমাদের করতে গেলে এভাবেই করতে হবে, মিথ্যে কথা বলে যাবে, একের পর এক বলে যাবে। এই জন্য বলে যাচ্ছে ভ্যাকসিন দিয়েছেন, 100 কোটি ভ্যাকসিন নাকি মোদিজি ফ্রিতে দিয়েছেন। কত শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে যেতে হয়,
তাকে বলছে তুমি ভ্যাকসিনের কার্ড না দেখাতে পারলে, ভ্যাকসিন সার্টিফিকেট না হলে পরে তুমি পাবে না। তারা কি সরকারি ভ্যাকসিনটা পেয়েছে? তারা ওই বিনা পয়সার ভ্যাকসিনটা পেয়েছে? পায়নি। বিনা পয়সাটাও তো কৃপা করে দিচ্ছে না, সেটা আমার অধিকার, আমার আপনার টাকাতেই সরকার দিচ্ছে, কিন্তু সেটা সেই ভ্যাকসিনও পায়নি। তাদের অনেককে কিন্তু যেতে হবে, অতএব বাধ্য একটা বাইরে থেকে ভ্যাকসিন নিচ্ছে। ছবিটা কিন্তু নরেন্দ্র মোদীর থাকবে সেই ভ্যাকসিনের সার্টিফিকেটে, পয়সাটা আপনার পকেট থেকে গেল। তো এই যে একটা অবস্থার মধ্যে আজকে আমরা আছি ধরুন, তো এই খোলাখুলি, এর মধ্যে কোনো ঢাকা লুকিয়ে রাখা কোনো ব্যাপারই নেই। খোলাখুলি খোলাখুলি মিথ্যে কথা, খোলাখুলি দাঙ্গা, খোলাখুলি মানুষের অধিকার কেড়ে নেওয়া, এই প্রকাশ্য সন্ত্রাসের রাজত্ব, এটা হচ্ছে ফ্যাসিবাদ, যেটা আমাদের দেশে ক্রমাগত বাড়ছে। এবং এটা যদি হয় তাহলে তার বিরুদ্ধে আমরা লড়বো কি করে, এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। তো তার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সাহস। প্রথম যেটা দরকার, এই সন্ত্রাসের বিরুদ্ধে যদি লড়তে হয়, এই দমনের বিরুদ্ধে যদি লড়তে হয়, এই মিথ্যার বিরুদ্ধে যদি লড়তে হয়, তাহলে সাহস। সেই সাহসটা যদি একজন মানুষের মধ্যেও থাকে, একজন মানুষ একটা সময় যদি বুক চিতিয়ে দাঁড়ায় একটা সাহস নিয়ে, সেই সাহসটাও কিন্তু বিরাট সাহস। সবসময় একটা সাহস মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নাও হতে পারে। একজন মানুষের আত্মত্যাগ, একজন মানুষের প্রতিরোধ, সেটা কিন্তু সাহস। সেই সাহসের কোনো বয়স নেই। সেই সাহসের জন্য শুধু ক্ষুদিরামের বয়স হতে হবে, আর সেটা শুধুমাত্র ভগৎ সিং এর বয়স হলে হবে, তা হবে না। সেটা স্ট্যান স্বামীর যে 84 বছর বয়স, 84 বছর বয়সের স্ট্যান স্বামী, তিনি যখন সেখানকার পুনের জেলে মৃত্যুবরণ করেন, সেই 84 বছরের সাহস, সেই সাহসটাও কিন্তু সেই সাহস। সেই কুমার সিং, বীর কুমার সিং, তিনি যখন 1857-তে 80 বছরের বয়স্ক একটা মানুষ, তিনি একটা জমিদার পরিবার থেকে আসা মানুষ, তিনি যখন ইংরেজের বিরুদ্ধে তলবাড়ি তুলে হাতে, তখন সেটাও সেই সাহস। এই যে সাহস, যে সাহসের কোনো বয়স নেই, যে সাহসের কোনো সীমানা নেই, সেই সাহস, সেই সাহসটা হচ্ছে আজকে আমাদের কাছে বড় প্রয়োজন। সেই সাহস আমরা যেখানেই পাবো, সেই সাহসকে আমরা লুফে নেব, সেই সাহসকে আমরা সম্মান জানাবো, সেই সাহসকে আমরা আমাদের প্রেরণা হিসেবে গ্রহণ করবো। বড় জিনিস আমাদের কি দরকার? আন্দোলন। আন্দোলন দরকার। আজকে গত 5 বছর ধরে, 10 বছর, 6 বছর ধরে অনেক সময় আপনারা দেখবেন সবাই বলছে যে কোথায় ভারতবর্ষে বিরোধী দল, কোথায় কংগ্রেস পার্টির এই অবস্থা, সিপিএম তো এখন এই অবস্থা, অমুকের এই অবস্থা, তমুকের এই অবস্থা, তাহলে আজকে বিরোধিতা কোথায়? কে বিরোধিতা করবে? তাহলে যদি শুধু আমরা বসে বসে এটাই খুঁজি যে কে বিরোধিতা করবে, সেই পার্টিটা কোথায়, সেই নেতা কোথায়, তার জন্য অপেক্ষা করে থাকি, তাহলে কিন্তু আমরা অপেক্ষাই করে থাকি। কিন্তু মানুষ অপেক্ষা করে নেই, মানুষ অপেক্ষা করে নেই। এই যে কৃষকরা আন্দোলন করছে, যে আন্দোলনটা নিয়ে আমাদের কমিউনিটিস্ট গান গাইলেন, 1 বছর 26শে নভেম্বর পুরো হবে, তাহলে এই কৃষকরা কিন্তু তারা এখান থেকে শুরু করেননি যে আমরা যদি এখন এই কৃষি আইন বাতিল করার দাবিতে যদি দিল্লি আসি, তাহলে কে আমাদের পাশে দাঁড়াবে, কত লোক আমাদের পাশে দাঁড়াবে, সংসদে কতজন আমাদের পক্ষে কথা বলবে, কটা টিভি চ্যানেল আমাদের খবরটা দেখাবে, কটা খবরের কাগজে আমাদের খবরটা বেরোবে, এই সমস্ত যদি চিন্তা ভাবনা করতেন, তাহলে কৃষক আন্দোলনটা হতোই। তারা এগুলো ভাবেনি। তারা এই ব্যাপারগুলোকে সম্পূর্ণ নস্যাৎ করে তারা প্রথমে পাঞ্জাবটাকে ঠিক করেছে। গোটা পাঞ্জাব, আমরা 26শে নভেম্বর থেকে আন্দোলনটা জানি, পাঞ্জাবে তার 3 মাস আগে থেকে, যখন অর্ডিন্যান্স ছিল, যখন আইন হয়নি, সেই অর্ডিন্যান্স হওয়ার সময় থেকে, বা এমনকি অর্ডিন্যান্সের যখন পরিকল্পনা চলছিল, সেই সময় থেকে পাঞ্জাবের প্রশ্নগুলো নিয়ে আলোড়িত। সেই সময় থেকে পাঞ্জাব এটা নিয়ে আন্দোলন করছে, এবং এই আন্দোলনটা শুধু কৃষক নয়, এই আন্দোলনটা গোটা পাঞ্জাবের আন্দোলন হয়ে গিয়েছে। সেই আন্দোলনটা করতে করতে 26শে নভেম্বর যখন ঠিক হলো যে শ্রমিকরা ধর্মঘট ডেকেছে, আর সেই দিনই কৃষকরা দিল্লি পৌঁছল, তো পাঞ্জাবের কৃষকরা তারা ঠিক করলেন আমরা পৌঁছবো। তারা ঠিক করলেন আমরা পৌঁছবো। হরিয়ানাতে বিজেপির সরকার, পাঞ্জাবে ধরুন কংগ্রেসের সরকার, ধরে নিলাম, কেউ বলছে যে সরকার যদি পক্ষে থাকে তাহলে করতে পারে, সরকার কিছুই হয়। হরিয়ানার সরকার তারা ভাবলো আটকে দেবো পাঞ্জাবের কৃষক, তারা হরিয়ানার রাস্তায় ব্যারিকেড তৈরি করে দিল, কাঁটাতারের বেড়া, যেটা এই বাংলাদেশ ভারতের সীমান্তে দেখার কথা, সেই কাঁটাতারের বেড়াটা উঠে চলে এলো হরিয়ানার রাস্তায়, রাস্তায় পেরেক পুঁতে দিল, বড় বড় সেখানে পুঁতে দিচ্ছি যাতে রাস্তার প্রতি গাড়ি দিতে না পারে। তারা ভাবলো, বললো এটাকে খালিস্তানিদের আন্দোলন, শিখেদের বিরুদ্ধে হিন্দু, হরিয়ানার হিন্দুকে ঐক্যবদ্ধ করো, শিখ বিরোধী, এত কিছু চেষ্টা করলো হরিয়ানার সরকার, সরকারটা বিজেপি, কিন্তু সেই হরিয়ানার কৃষক সে পাঞ্জাবের কৃষকের পক্ষে দাঁড়িয়ে গেল, রাস্তা বন্ধ করে দিল, ট্রাক্টর ক্ষেতের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে
তারা চলে এলেন দিল্লির সীমান্তে, দিল্লির বর্ডারে, এবং দিল্লির বর্ডারে ছাউনি, কৃষকদের ছাউনি আমি ওটাকে বলি, সেই কৃষকদের ছাউনি গত 26শে নভেম্বর থেকে সেখানে চলছে। অনেক প্রতিবন্ধকতা আছে। 26শে জানুয়ারি কিভাবে কি হলো, কে পতাকা তুললো, কি হলো, কোন চক্রান্ত আমরা জানি না, সেগুলো নিয়ে এখনো চলছে। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো, মনে হলো দুদিনে কৃষক আন্দোলনের বেলা শেষ, কিন্তু সেই কৃষক আন্দোলন মাথা তুলে দেওয়া হলো। সিংহু বর্ডারে কয়েকদিন আগে লখিমপুরের ঘটনার পরে আপনারা দেখলেন সিংহু বর্ডারে একজনকে হত্যা করা হলো, এবং সেটাও পুরোপুরি এখন দেখা যাচ্ছে ষড়যন্ত্র, পুরোপুরিভাবে ষড়যন্ত্রমূলক একটা ব্যাপার। যারা করেছে তাদের সাথে আমাদের কৃষিমন্ত্রী তাদেরকে সম্মান জানাচ্ছেন, মানে ঘটনার আগে রীতিমতো শিরোপা ভেট করছেন। কৃষি প্রতিমন্ত্রী তার যে বাংলো দিল্লিতে, সেই বাংলোতে প্রধান কৃষিমন্ত্রী সবাই মিলে মিটিং হচ্ছে বিজেপি নেতাদের সাথে, এই সমস্ত ব্যাপারগুলো এখন সবাই জেনে গেছে। এইটাকে প্রতিবন্ধকতা পেরিয়ে সে কৃষক আন্দোলন চলছে। এই কৃষক আন্দোলনটা চলছে, এবং এই কৃষক আন্দোলন আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। কৃষক আন্দোলন শুরু হয়েছিল শুধুমাত্র 3টে কৃষি আইন বাতিল করো এই দাবি, আর কিছু দাবি ছিল না। কৃষি আইন 3টে বাতিল করো। এইবার কৃষকরা তার অভিজ্ঞতা থেকে বুঝেছেন যে এই সরকারটা যদি থাকে তাহলে এই আইনগুলো বাতিল হয় না। এই আইনগুলোকে যদি বাতিল করতে হয় তাহলে এই আইনগুলো যারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এই যে সরকার, এই সরকারটাকেও হটাতে হবে। তাই আপনারা দেখবেন পশ্চিমবাংলায় যখন নির্বাচন হচ্ছিল, পশ্চিমবাংলার নির্বাচনে সে দিল্লির কৃষক নেতারা তারা পশ্চিমবাংলায় ছুটে এসেছিলেন যে বিজেপিকে একটা ভোট নয়। উত্তরপ্রদেশে নির্বাচন হবে, তারা সেখানে বলছেন মিশন উত্তরপ্রদেশ, বিজেপি যেন ফিরে ক্ষমতা না আসে। তাহলে আজকে সেই কৃষি আইন বাতিল করো সেখান থেকে শুরু করে আজকে সেই কৃষকরা কিন্তু এই জায়গায় চলে এসেছেন যে এই বিজেপি সরকারটাকে যেন পরাজিত করা যায়। একটা আন্দোলন কোথা থেকে কোথায় 1 বছরের মধ্যে কোথায় পৌঁছে, এবং আজকে যদি তো বলে ভারতবর্ষের বিরোধী পক্ষ কোথায়, তখন লোকে বলে ওই রাস্তায় দেখো, ওই চলমান কৃষক আন্দোলন, এটাই হচ্ছে চলমান বিরোধী পক্ষ। তার জন্য আমাদের কোনো বিধানসভার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, সংসদে কি বক্তৃতা কে দিচ্ছে, সংসদে কিভাবে কি হচ্ছেও না কিছু। কৃষক আইনটা কি করে পাস করা হলো সেটা আমরা জানি। ইন্স্যুরেন্সের যে পুরো প্রাইভেটাইজেশনের বিলটা কি করে পাস করা হলো সেটা আমরা জানি। সেখানে তো প্রহসন চলছে সংসদে, যেটুকু যা আগে বিতর্ক চলতো, ভোট ভাগাভাগি হতো, কিছু কথা হতো, সেই জায়গাগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। ফলে এখন এই বাইরের যে বিরোধী পক্ষ আন্দোলন, চলমান আন্দোলন, রাস্তার আন্দোলন, এটাই হচ্ছে আজকে ক্রমবর্ধমান একটা ভারতবর্ষের বিরোধী পক্ষ। তাহলে একদিকে যে প্রকাশ্য সন্ত্রাসের রাজত্ব, সেই প্রকাশ্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিরোধের একটা দানা বেঁধে ওঠা, এটা হচ্ছে বড় আন্দোলনটা দরকার। এবং এই আন্দোলনের কোনো ঘাটতি নেই। আন্দোলন ধরুন, কৃষকরা এত বড় আন্দোলন করেছে, এই আন্দোলনের কি ইতিহাস আছে? নরেন্দ্র মোদী যদি অভূতপূর্ব হয়ে থাকে তাহলে কৃষক আন্দোলনটাও অভূতপূর্ব আছে ভারতবর্ষের। এই যে একটা সিএ আইন তৈরি করা হলো, হঠাৎ করে আমাদের নাগরিকত্ব আইনটাকে পাল্টে দেওয়া হলো, যে নাগরিকত্বের সাথে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক ছিল, ধর্মের সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ, আমাদের একটা সংবিধান আছে, একটা আইনের শাসন আছে। এই দেশে আমরা এই দেশে জন্মালেও এই দেশের নাগরিক, আমরা অন্য দেশ থেকে এসে আবেদন জানিয়েও এই দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারি। আমরা এই দেশের নাগরিক। সেই নাগরিকত্বের সাথে ধর্মটাকে মিলিয়ে দিয়ে আজকে দেখলেন আপনারা আফগানিস্তানে যখন তালিবান দখল করে নিচ্ছে, আফগানিস্তান থেকে যখন মানুষ এখানে আসতে চাইছে, তখন আমাদের মন্ত্রী বলছে যে আমি হিন্দু মুসলিম দেখে ভিসা দেবো, কোনো মুসলিমকে ভিসা দেবো না। এইটা হচ্ছে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট। একটাও সেটা বলেনি, একটা বলেছিল যে 2014 31 ডিসেম্বরের আগে যারা এসছে সেখানে আমরা হিন্দু মুসলিম দেখবো, তারপরে আমরা দেখবো, এটা তো বলেনি। ভিসা দিতে গিয়েও হিন্দুকে দেবো আর মুসলিমকে দেবো না, এটা তো বলেনি। কিন্তু একটা আমরা জানতাম একটা মানেটা কি। এই একটা যখন এলো, যে অ্যাক্ট আমাদের, যে বাবা সাহেব আম্বেদকরের কথা আমরা বলছিলাম, সংবিধানের কথা বলছিলাম, সেই সংবিধানের যে মূল কথা, সেখানে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, আমাদের সাম্য, আমাদের মৈত্রী, সেই মূল কথা, সেই গণতন্ত্রের মূল জায়গাটাকে কুঠারাঘাত করছে। তখন তার বিরুদ্ধে এত বড় আন্দোলন তৈরি হল, শাহীনবাগ। এরকম আন্দোলন কি ভারতবর্ষে আমরা দেখেছি? গোটা পৃথিবীতে কোথাও দেখা গেছে এরকম আন্দোলন? রাতের পর রাত, দিনের পর দিন মুসলিম মহিলারা সেখানে, 80 বছরের আমাদের দাদি নানি এবং 5 বছরের আমাদের বাচ্চা মেয়ে, তারা সবাই একসাথে, এই যে একটা এত বড় একটা প্রজন্ম, তারা রাস্তায় শাহীনবাগ। এবং দেখতে দেখতে একটা শাহীনবাগ না, রাজ্যে রাজ্যে শাহীনবাগ,
জেলায় জেলায় শাহিনবাগ তৈরি হচ্ছে, এটাকে আমরা দেখেছি আগে, এটা আমরা আগে দেখিনি, এটা এই সময় আমাদের দেখাচ্ছে, এই সময় আমাদের দেখাচ্ছে। তো এরকম আন্দোলন আমরা আগে দেখিনি। রোহিত রেমুলা ওরা বলে আত্মহত্যা, আমরা বলি ইনস্টিটিউশনাল মার্ডার। হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে একজন রিসার্চ স্কলার, তাকে দলিত রিসার্চ স্কলার, তাকে এমনভাবে অপমানিত করা হচ্ছে, এমনভাবে তার উপরে আক্রমণ হলো, তাকে তিনি আত্মহত্যা করলেন। সেই আত্মহত্যাটাও একটা প্রতিবাদ, সেই আত্মহত্যা বলুন হত্যা বলুন, সেটা একটা প্রতিবাদ। তিনি একটা প্রতিবাদের চিঠি লিখে গেলেন এবং সেইটার পরে যে বিরাট একটা ছাত্র আন্দোলনের ঢেউ উঠল গোটা ভারতবর্ষে জুড়ে। এবং সেই সময়ে এই যে আজকে নতুন করে ছাত্র আন্দোলন থেকে এই স্লোগানটা উঠে এসছে, আমাদের ছাত্র কমরেডরা প্রথম দিল্লির বুকে স্লোগানটা দিলেন, নয়ে ভারত কে বাস্তে ভগৎ সিং আম্বেদকর কে রাস্তে। এই যে নতুন একটা স্লোগান শোনা গেল, জয় ভীম লাল সালাম, একসাথে জয় ভীম লাল সালাম। অনেকেই মনে করছিল যে এটা কি মেলানো যায় না, তো মেলানো কেন যাবে না? যেটা আমাদের কমরেড বলছিলেন যে যখন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি হলো, তখন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি মানে হচ্ছে স্বাধীন শ্রমিক দল। তাহলে শ্রমিক দল বা এখানে ধরুন বাংলায় সেই সময় যে কৃষক প্রজা পার্টি, শ্রমিক কৃষক দল, পেজেন্ট এন্ড ওয়ার্কার্স পার্টি তৈরি হচ্ছে, এগুলো সবই তো কমিউনিস্ট পার্টির সাথেই থাকবে। এরা যদি কমিউনিস্ট পার্টির সঙ্গে না থাকে তো তারা থাকবে, তো কমিউনিস্ট পার্টির সাথে সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক এদের হবে। শুরুও হয়েছিল তাই মহারাষ্ট্রের বুকে কমিউনিস্টরা আম্বেদকর একসাথে বড় বড় টেক্সটাইল ওয়ার্কারদের র্যালি হচ্ছে, মিছিল হচ্ছে, ধর্মঘট হচ্ছে, আইন তৈরি হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন কাল সেই ইতিহাসে যাচ্ছে, বিভিন্ন এই থেকে দুটো রাস্তা আলাদা হয়ে গেল। দুটো যখন আলাদা হয়ে গেল তো অনেক ভুল বোঝাবুঝি, অনেক রকম ভুল বোঝাবুঝি। সেই সময়কার আম্বেদকরের অনেক কিছু কোটেশন নিয়ে, যেগুলোকে নিয়ে বিজেপি আজকে করে খায়, যেগুলোকে নিয়ে বিজেপি আজকে ভারতবর্ষের দলিতদেরকে, শ্রমিকদেরকে, খেটে খাওয়া মানুষকে, কমিউনিস্টদেরকে বিরুদ্ধে পরিচালিত করে। তো সেটা তারা কাজ করে, তারা আম্বেদকরকে নিজেদের মতো করে কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু আমরা কমিউনিস্টরা যদি আম্বেদকরকে নতুন করে পড়ি, আমরা যদি আম্বেদকরের সেই স্পিরিটটাকে আবার ধরি, তাহলে পরে আজকে কেন এটা হবে না? আজকে ভগৎ সিং এবং আম্বেদকর তিনি অবশ্যই মিলিত হবেন, তারা দুজনে অবশ্যই মিলিত হবেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে এরা দুজনেই স্বাধীনতা বলতে শুধু এটুকু আমরা বুঝিনি যে ব্রিটিশরা রাজত্ব করছে, ব্রিটিশদেরকে তাড়াতে হবে। ব্রিটিশদেরকে কি করে তাড়াবে, কবে তাড়ানো যায়, শুধু এটুকু নয়, ব্রিটিশদেরকে তাড়িয়ে যে স্বাধীন ভারতটা হবে, সেই স্বাধীন ভারতটা কেমন হবে, সেই স্বাধীন ভারতের স্বাধীনতাটা কে ভোগ করবে, সেই স্বাধীন সমাজটা কেমন হবে। তাহলে সেই সমাজে কি সেই দলিতের নাম করে সেখানে উৎপীড়ন হবে? একদিকে স্বাধীন ভারতের পতাকা, স্বাধীন ভারত, আর অন্যদিকে দলিত উৎপীড়ন, এগুলো কি একসাথে চলতে পারে? এই স্বাধীন ভারতের নামে মহিলাদের মধ্যে সেখানে সেই সতী প্রথা, তাকে পুড়িয়ে মারা, এটা কি একসাথে চলতে পারে? তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আমাদের এটাও ভাবিয়েছে যে শুধুমাত্র ইংরেজরা কি করে যাবে, কখন কিভাবে তাদেরকে এখান থেকে তাড়াবো, শুধু এটুকু নয়, নতুন যে দেশটা হবে, আমাদের যে দেশটা হবে, সেই দেশটা কেমন হবে, সমাজটা কেমন হবে। তো সেই সমাজটা নিয়ে যারা ভেবেছেন, সেই সংবিধানটাকে নিয়ে যারা ভেবেছেন, সেখানে যারা এই কাস্ট, ধরুন আম্বেদকর এত বিরাট বিপ্লবী কথা, কাস্ট অ্যানাহিলেশন, অর্থাৎ কাস্ট এমন একটা জিনিস, এই জাতপাত এমন একটা জিনিস যেটার সাথে কোনো রকম কোনো আপোষ করা যায় না, যেটাকে ঘষে মেজে ঠিক করে নেওয়া যায় না, ওটাকে একটু সেলাই করে, একটু তাপ্তি দিয়ে, একটু ঠিকঠাক করে রং করে, একটু ঠিক করে মেরামত করে আধুনিক করে নেওয়া যায়। ওই জিনিসটাই হচ্ছে খুব নোংরা, ওই জিনিসটাই হচ্ছে এমন যেটা একটা মানুষকে দমন করে রাখা, আটকে রাখার, তার মানবাধিকারটাকে কেড়ে নেওয়ার একটা ঐতিহাসিক হাতিয়ার। সেই ঐতিহাসিক হাতিয়ারটা হচ্ছে কাস্ট সিস্টেম। তাহলে সেই সিস্টেমটাকে ভাঙতে হবে, শেষ করে দিতে হবে, ওটাকে রাখলে চলবে না। এই একটা এত বড় বিপ্লবী স্লোগান, এটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ভেতর থেকে আম্বেদকরের লেখার তখন সেই বেরিয়ে এসেছিল। এবং যে ভাষণটাও তাকে দিতে দেওয়া হয়নি, তাকে যারা ভাষণ দিতে ডেকেছিলেন, তিনি সেই ভাষণ কি দেবেন সেটা লিখেছিলেন, কিন্তু সেই লিখিত ভাষণটা ওখানে দেওয়ার সুযোগ হয়নি। যারা ভাষণের জন্য ডেকেছিলেন তারা পিছিয়ে যান পরে, কিন্তু সেই লেখাটা, সেটা ভারতবর্ষের একটা পক্ষে বলতে গেলে আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে বেরিয়ে আসা একটা বড় ম্যানিফেস্টো। এটা আমাদের একটা কমিউনিস্ট ম্যানিফেস্টোর মতো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ভেতর থেকে বেরিয়ে আসা। তো এই যে বড় বড় আন্দোলন আমি বলছি, তাহলে ধরুন আজকে এই নতুন সম্ভাবনা, দলিত আন্দোলন এবং সেখানে কমিউনিস্ট আন্দোলন, লাল ঝান্ডা একসাথে ঐক্যবদ্ধ হতে পারে কিনা, সেই চেষ্টা আমরা করছি। তাহলে আমার মনে হয় একদিকে যেরকম বিরাট সংকট, বিরাট দমন, আর একদিকে একটা বিরাট প্রতিরোধ, একটা বিরাট ভাবে নতুন করে এগোনোর চেষ্টা। আগামী 14-15 নভেম্বর
রাঁচিতে একটা বড় সম্মেলন হবে আদিবাসী, বিভিন্ন জায়গায় আদিবাসীদের যে আন্দোলনগুলো চলছে বিভিন্নভাবে, এবং সেই আন্দোলনের বিরাট কৃতিত্ব আছে, বিরাট ক্রেডিট আছে। আপনারা জানেন কিছু কিছু জায়গায় আদিবাসীরা সেখানে তারা সংরক্ষণের অধিকার ভোগ করেন। ভারতবর্ষে এখন অনেক আদিবাসী আছেন যাদেরকে এখন আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, তার জন্য অনেকে লড়ছে। ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে স্বাধীনতা আদিবাসীরা, যেটাকে পঞ্চম তফসিল বলা হয়, 5th শিডিউল, সেই অধিকারটা ভোগ করেন। অনেক জায়গা আছে যেখানে সেই অধিকারটা তারা ভোগ করেন না। অনেক জায়গা আছে যেখানে ধরুন আদিবাসীরা 5th শিডিউলের অধিকার পেলেও সেটা পালন করা হয় না। বিরাট আন্দোলন, এবং সেই আদিবাসী আন্দোলন আজকে যদি বলি কর্পোরেট লুট, আদানি আম্বানির বিরুদ্ধে লড়তে হবে, জিন্দাল মিত্তলের বিরুদ্ধে লড়তে হবে, এই জমি কেড়ে নেওয়া এটার বিরুদ্ধে লড়তে হবে। সেই লড়াইয়ের সব থেকে বড় শক্তি আদিবাসী, তারা হচ্ছে ফ্রন্টলাইন। কারণ আদিবাসী হচ্ছে প্রকৃতির সব থেকে কাছে, আর প্রকৃতিকে যখন লুট করতে হবে, সেই খনিজ সম্পদ, সেই জল, সেই জঙ্গল, সেই সব কেড়ে নিতে হবে, তখন তাকে বাঁচানোর জন্য সবার আগে আছে আদিবাসী। এবং সেই জন্য আপনি দেখবেন এই যে বস্তারে ঘটনা ঘটছে, এই যে পশ্চিমবাংলাতেও আমরা আগে দেখছিলাম, এখনো এই পুরুলিয়ার বুকে আবার নতুন করে শুনছি সেখানে জলবিদ্যুৎ প্রকল্পের নাম করে আদিবাসীদেরকে বিস্থাপিত করে উচ্ছেদ করে সেখানে শুরু হচ্ছে। তাহলে আদিবাসী উচ্ছেদ উন্নয়নের নাম করে আসলে সেটা হচ্ছে কর্পোরেট লুট। কর্পোরেট লুণ্ঠনে আদিবাসীরা হচ্ছে প্রথম বলি, প্রথম শিকার সেখানে, এবং সেই জন্য তারাই প্রথম সৈনিক। যেখানে সব থেকে বেশি অত্যাচার সেখানেই প্রতিরোধ, যেখানে দমন সেখানেই বিরোধ। তো এইটা যদি আমাদের কমিউনিস্ট আন্দোলনের বা গোটা পৃথিবীর প্রতিরোধের যদি নিয়ম হয়, তাহলে আজকে আদিবাসীরা সব থেকে বেশি লড়ছে। তাহলে এই আদিবাসীদের লড়াইটাকে একটা জায়গায় করার জন্য একটা 14 এবং 15 নভেম্বর রাঁচিতে একটা আদিবাসী সম্মেলন হবে। বিরসা জয়ন্তী 15 তারিখ, এবং সেখান থেকে একটা গোটা দেশ জুড়ে একটা ঠিক যেরকম সংযুক্ত কিষাণ মোর্চা হয়েছে, একটা আদিবাসী সংঘর্ষ মোর্চা একটা হতে পারে কিনা, যাতে বিভিন্ন সংগ্রামী আদিবাসী কর্মী সংগঠন নেতৃত্ব তাদের একটা জায়গায় আনা যায়, তার একটা চেষ্টা হচ্ছে। তাহলে আমার মনে হয় এই যে প্রতিরোধের নতুন নতুন দিক এবং উপাদান এগুলোও কিন্তু বাড়ছে। তাহলে আমাদের যে আজকে কাজ, তাহলে আমাদের যে কাজ বামপন্থীদের, মানে আমাদের প্রথম কাজ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আদর্শগতভাবে রুখে দাঁড়ানো। সেই সাহস, এই সাহস, সেটাকে কেউ বলতে পারে দুঃসাহস, কেউ বলতেই পারে। কারণ যখন আপোষ করে নেওয়াটাই যদি কেউ মনে করে যে কোনো রকমের প্রাণ বাঁচাও, তাহলে এটাতে এমন একটা সময়, আমার মনে হয় এই সময়ে রুখে দাঁড়াতে হবে। তাহলে রুখে দাঁড়ানোর সাহস, এটা হচ্ছে বামপন্থীদের প্রথম কথা, এবং এটা দিয়েই আজকে চেনা যাবে কে বামপন্থী কে বামপন্থী নয়। এবং সেই জন্য যখন আজকে যে সাহসটা যারা দেখাচ্ছেন, তাদেরকে যখন আমাদের সরকার বলে আরবান নকশাল, তাদেরকে যখন বলে তখন আমি মনে করি একটা ঠিকই বলে। অর্থাৎ তারা এইটা ঠিক করে নিয়েছে যে নকশালপন্থীরাই, অর্থাৎ বিপ্লবীরাই এই সাহসটা দেখাতে পারে। এই মোদি জমানার সময়েও এরকম কবিতা তারাই লিখতে পারে, এরকম গান তারাই গাইতে পারে, এরকম দলিতের কথা, আদিবাসীদের কথা তারাই বলতে পারে। এটা কিন্তু সরকার তাদেরকে বলছে। তো আমার মনে হয় এইটা একটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে আজকে যদি বামপন্থী আমাদের হতে হয়, তাহলে আমাদেরকে সেই সাহসের সাথে কাজ করতে হবে। এই সাহস, সেই আদর্শের সাথে সেই আন্দোলন, বড় বড় কৃষক আন্দোলন, বড় শ্রমিক আন্দোলন, এই যে অ্যাসেট মনিটাইজেশনের নাম করে গোটা জাতীয় সম্পত্তি সব বিক্রি করে দেওয়া হবে, রেল বিক্রি করা হবে, ব্যাংক বিক্রি করা হবে, স্টেশন বিক্রি করা হবে, বন্দর বিক্রি করা হবে, এয়ারপোর্ট বিক্রি করা হবে, রাস্তা বিক্রি করে দেওয়া হবে। বিক্রি করা হচ্ছে, আমরা বলছি আমরা বিক্রি করছি না, আমরা ভাড়ায় দিয়ে দিচ্ছি। তো ভাড়া 40 বছরের জন্য খুব কম দামে ভাড়ায় দিয়ে দিচ্ছি। তো 40 বছরের জন্য, 50 বছরের জন্য লিজে ভাড়া দিয়ে দেওয়া আর ওই এয়ার ইন্ডিয়াকে টাকার হাতে বিক্রি করে দেওয়া, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। টাকার হাতে কি করে বিক্রি করলো আমরা দেখলাম, 65,000 না 66,000 কোটি টাকা লোন ছিল, তার মধ্যে টাকা দেবে বোধ হয় 15,000 কোটি টাকা। বাকি পুরো লোনটা সরকারের ঘাড়ে, না আমাদের জনগণের ঘাড়ে পেয়ে গেল। টাকা পেয়ে গেল সব, পুরো এয়ার ইন্ডিয়ার স্থাপন যা সম্পত্তি ছিল সব। আর টাকা হাতে এয়ার ইন্ডিয়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার যে কর্মীরা দিল্লিতে যে সফদরজং যে এলাকায় থাকতেন, তাদের যে কোয়ার্টার ছিল, কলোনি ছিল, সেখান থেকে কোয়ার্টার খালি করার জন্য তাদেরকে নোটিশ দেওয়া হবে। এবার টাকা সব নিয়ে নেওয়া। এই যে বড় দেশ বিক্রি হচ্ছে, এই দেশ বিক্রির বিরুদ্ধে বড় লড়াই হবে। তো আমার মনে হয় এই মুহূর্তে সাহস, আদর্শ, বড় আন্দোলন, এবং বড় আন্দোলন যদি করতে হয় তাহলে অবশ্যই তার জন্য বড় হৃদয় দরকার, বড় ধৈর্য দরকার। ধৈর্যের সাথে ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে
একটা চলা, এই একটা হৃদয়ের বিশালতা, এইটাকে নিয়ে বড় বড় আন্দোলনগুলো কাজকে আমাদের গড়ে তুলতে হবে। অবশ্যই সাধারণভাবে শুধুমাত্র বামপন্থীরা করতে পারবে না, ঠিক কথা, খুব পরিষ্কার কথা। শুধুমাত্র বামপন্থীরা তাদের একক ক্ষমতায় এত বড় একটা বিরোধিতা করতে পারবে না, কিন্তু বামপন্থীরা যেটা করতে পারবে সেটা অন্য কেউ করতে পারবে না। অর্থাৎ এই যে সাহসের কথা, এই যে আদর্শের কথা, এই যে ভিত্তি, এই যে ধরে রাখা, এই কাজটা তো বামপন্থীরা করবে। তো এটার মধ্যে দিয়ে বামপন্থা আজকে ভারতবর্ষের নতুন করে আসে। পশ্চিমবাংলা আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমাদের সমস্ত যে অতীত ইতিহাসটা আছে, সেই তেভাগা আন্দোলনের সময়কার ইতিহাস বলুন, সেই পুরো নকশালবাড়ির সময় বলুন, খাদ্য আন্দোলনের ইতিহাস বলুন, বাম জমানায় কেউ যদি বলেন বামফ্রন্ট সরকার পরিচালনা, এবং সেই বামফ্রন্ট সরকারও গোড়ার দিকে কিছু কিছু কাজ করেছে, ধরে নিলাম, সেটাকেও এর মধ্যে ধরে নিলাম। তার পরবর্তীতে সিঙ্গুর নন্দীগ্রাম পর্যায়ে এই সমস্ত জমি অধিগ্রহণের লড়াইয়ের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের কথা বলুন, মানে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের কথা। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন অধ্যায়ের মধ্য দিয়ে, বিভিন্ন ওঠানামার মধ্য দিয়ে পশ্চিমবাংলা বামপন্থী আন্দোলনে গিয়েছে। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে একটা বিরাট বিপদ ছিল যে বিজেপি ক্ষমতা প্রায় দখল করে নেওয়ার মতো চেষ্টা করছিল 2000 এই গত নির্বাচনটা। সেই নির্বাচনে 2021-এর নির্বাচনে বাংলা বিজেপিকে ঠেকিয়েছে, এবং পরে আমি দেখছি এখন যে উপনির্বাচনগুলো হচ্ছে বাংলা বিজেপিকে বারবার ঠেকাচ্ছে, প্রত্যাখ্যান করছে। বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এটা বাংলার এই যে প্রত্যাখ্যান বিজেপির বিরুদ্ধে, এই প্রত্যাখ্যানটাকে পুঁজি করে, এই প্রত্যাখ্যানকে ভিত্তি করে, সেই প্রত্যাখ্যানটা কেন? সেই প্রত্যাখ্যানটা হচ্ছে গণতন্ত্রের জন্য। সেই প্রত্যাখ্যানটা কেন? সেই প্রত্যাখ্যানটা হচ্ছে বাংলার যে দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের ঐতিহ্য, কমিউনিস্ট আন্দোলনের ঐতিহ্য, বাংলার স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য, বাংলার যে দীর্ঘদিনের মিলেমিশে থাকার সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য, সেটা বাউল হোক, সেটা যাই চৈতন্যের সময় হোক, সবকিছু মিলিয়ে এই যে বাংলার যে ঐতিহ্য, সেটা প্রত্যাখ্যান করছে ফ্যাসিবাদকে। বাংলার সংস্কৃতি, সেটা প্রত্যাখ্যান করছে ফ্যাসিবাদকে। বাংলার কৃষক আন্দোলন, বাংলার শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, নারী আন্দোলন, তার যে গৌরবময় অতীত, বাংলার বামপন্থী আন্দোলন, সেটা প্রত্যাখ্যান করছে। এটার উপর দাঁড়িয়ে আমাদেরকে একটা পশ্চিম বাংলায় আবার বামপন্থাকে শক্তিশালী করতে হবে। তো সে মানে এটা হচ্ছে বড় প্রশ্ন। তাহলে বামপন্থীদের আজকে যে ভূমিকা, সেটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে একদিকে ব্যাপকতম ঐক্য গড়ে উঠুক, ব্যাপকতম ঐক্য বিরোধী জোট গড়ে উঠুক, নির্বাচনে গড়ে উঠুক, নির্বাচনের বাইরে গড়ে উঠুক। 500-র বেশি কৃষক সংগঠন একসাথে চলছে। সেই সমস্ত কৃষক সংগঠন বিভিন্ন রকমের ধ্যান ধারণায় বিশ্বাস করে, বিভিন্ন রকমের আদর্শে বিশ্বাস করে। সেই সমস্ত আদর্শের লোক, 7 রং 10 রঙের আদর্শের লোক, তারা একসাথে চলুক, এই ঐক্যটা দরকার। কিন্তু এই ঐক্যের সাথে সাথে একটা তীব্র আন্দোলন এবং একটা বিপ্লবী বামপন্থী আদর্শ, বিপ্লবী বামপন্থী প্রতিরোধ, বিপ্লবী বামপন্থী সাহস, এইটাকে মেলাতে হবে। এবং এইটা মেলানোর জন্যই হয়তো আগামী দিনগুলো হচ্ছে খুব কঠিন। এই দিনগুলোর কোনো রেফারেন্স পয়েন্ট নেই। 70-এ কি হয়েছিল এটা দিয়ে এখন তৈরি ঠিক হবে না। 50-এ কি হয়েছিল, 40-এর দশকে কি হয়েছিল, 80-র দশকে কি হয়েছিল, 90-এ কি হয়েছিল, তা দিয়ে 2021, 2022, 2023, 2024 ঠিক হবে না। এটা নতুন লড়াই, এটা নতুন লড়াই। এই সময়ে আমাদেরকে লড়তে হবে। ফলে অতীতের আমাদের সমস্ত শিক্ষা অবশ্যই শিক্ষণীয়, সেখান থেকে শিক্ষা নিতে হবে। অতীতের আমাদের সমস্ত অভিজ্ঞতা অবশ্যই সেটা একটা বড় অভিজ্ঞতা, সেখান থেকে অনেক কিছু বোঝার সেখানে আছে। কিন্তু আমাদের যে আজকের যে লড়াইয়ের জন্য আজকের যে উৎসাহ, আজকের যে উদ্দীপনা, আজকের যে অঙ্গীকার, সেটা আবার সে নতুন, আবার নতুন করে, অর্থাৎ এখানে পুরোনোটা থেকে পাবো না, নতুন করে আবার নিয়ে এই বামপন্থী আন্দোলনটাকে নতুন ভাবে আবার উঠে দাঁড়াতে হবে। তো আমার মনে হয় এরকম একটা কঠিন সময় আমরা আছি, এবং সেইখানে এই শিল্পাঞ্চল, আসানসোল, দুর্গাপুর, পাশে ধরুন ধানবাদ, বিরাট বড় আন্দোলনের জায়গা। একদিকে বড় শ্রমিক আন্দোলন, সংগঠিত শ্রমিক আন্দোলন, যে শ্রমিক আন্দোলনটাও আজকে একটা নতুন সংকটের মুখে। সেখানে সেই পার্মানেন্ট শ্রমিক, সেই পাবলিক সেক্টর এগুলো উঠে যাওয়ার মতো অবস্থা। সেখানে আজকে নতুন শ্রমিক শ্রেণী আমাদের মধ্যে। নতুন শ্রমিক মানে ঠিকা শ্রমিক, নতুন শ্রমিক মানে প্রতিদিনের ওই খেটে খাওয়া শ্রমিক, নতুন শ্রমিক মানে ওই সুইগি, জোম্যাটো, অ্যামাজন, ওই ডেলিভারি কাজ করা সেই শিক্ষিত যুবক যুবতী, এই যে নতুন, এই সমস্ত আজকে মিড ডে মিলের মহিলা আমাদের কর্মী, আশা, অঙ্গনবাড়ি, আজকের যে নতুন শ্রমিক শ্রেণী পশ্চিমবাংলার গোটা ভারতবর্ষে,
সেই শ্রমিক আন্দোলন, এই একটা বড় জায়গা, শ্রমিক আন্দোলনের একটা জায়গা, কৃষক আন্দোলনের জায়গা, শ্রমিক কৃষক আন্দোলনের ঐক্যের একটা জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জায়গা। আসানসোল আমি গত কয়েক বছরে দেখেছি যেভাবে একদিকে সন্ত্রাস, একদিকে হিংসা, তার বিরুদ্ধে যেভাবে সম্প্রীতির বার্তা এখানে আসানসোল থেকে শুনেছি, যেভাবে মানে নিজের ছেলেকে হারানোর পরে একজন বাবা সেখানে গিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখে দাঁড়ান, এই বিরাট উদাহরণ এখান থেকে দেখেছি। তো সেই জায়গাটাকে ধরে আমার মনে হয় আমাদের নতুন করে এগোতে হবে। আজকে নতুন করে এগোনোর একটা নতুন অঙ্গীকার, নতুন আশা, এটাই আজকের এই গণ কনভেনশন থেকে সব থেকে বড় পাওনা। এবং এই পাওনাটাকে নিয়ে যেটা আপনারা সবাই যে আশাটা করছেন, আমিও সেই আশা পোষণ করি যে কমরেডরা এলেন অনেক দিনের অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে 4 দশক 5 দশক ধরে তারাও লড়ছেন। তো অবশ্যই এই লড়াইয়ের মিলিত অভিজ্ঞতা এগুলো আমাদের বিরাট কাজে আসবে। কমরেড লেবাসা টুডু সম্পর্কে কথা হচ্ছিল, কমরেড কুমার রানার সাথে কথা বলছিলাম, উনি সঙ্গে সঙ্গে বললেন যে আমি 77-এর নির্বাচনে লেবাচারদার হয়ে কাজ করেছি, সন্তোষদার হয়ে করিনি, লেবাচারদার হয়ে আমি সেখানে কাজ করেছি। তো দীর্ঘদিনের পুরনো নেতা, অভিজ্ঞতা, অবশ্যই এগুলো বিরাট কাজে লাগবে। এই এলাকার শ্রমিক আন্দোলন, মেদিনীপুরের শ্রমিক আন্দোলন, আপনার গ্রামাঞ্চলের আন্দোলন, বর্তমান বীরভূমের বুকে, এগুলো বিরাট অভিজ্ঞতা, বিরাট আমাদের কাছে একটা বড় অ্যাসেট হবে। তো সেইটাকে নিয়ে পশ্চিমবাংলায় নতুন করে কি করে আজকে রুখে দাঁড়ানো দরকার। বাংলা অনেকেই যেরকম বাংলা এবার তৃণমূল স্লোগান দিল নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায়। আমি অনেকের সাথে কথা বলি, তারা বলে বাংলা বামপন্থাকেই চায়। বাংলা একটা বামপন্থী মেজাজ, বাংলার একটা বামপন্থী একটা ট্র্যাডিশন, এটা কিন্তু সবাই যায়, কিন্তু সেখানে একটা নতুনত্ব দরকার। অর্থাৎ সেই বামপন্থাটা একটা ওই যেভাবে চলেছে এতদিন, তার যে ব্যাকরণ, সেই ব্যাকরণের বাইরে বোঝা নতুন করে আবার একটা আন্দোলনের বামপন্থা, একটা সংগ্রামের বামপন্থা, খেটে খাওয়া মানুষের বামপন্থা, দলিত, আদিবাসী, নিপীড়িত মানুষ, নতুন শ্রমিক, নতুন ছাত্র, যুবক, যেখানে ধরুন জলবায়ু পরিবর্তনের মতো প্রশ্ন, এটাও বামপন্থার এজেন্ডা হয়ে উঠবে। যেখানে পুরো বেকারি প্রশ্ন, এটা বামপন্থার এজেন্ডা হয়ে উঠবে। যেখানে মানবাধিকার রক্ষা, এটা বামপন্থার গোড়ার কথা হয়ে উঠবে। এইভাবে পশ্চিমবাংলা যে ঐতিহ্য কাজে লাগিয়ে একটা নতুন জায়গা আমাদের তৈরি করতে পারি। আগামী দিন বড় লড়াই আছে। 22-এর শুরুতে উত্তরপ্রদেশের নির্বাচন, পাঞ্জাবের নির্বাচন, উত্তরাখণ্ডের নির্বাচন, সেখানে মানুষ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমার মনে হয় এই নির্বাচনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট রাস্তার আন্দোলনগুলো, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন। এই আন্দোলনগুলো আমাদেরকে শক্তি দিচ্ছে, আন্দোলনগুলো থেকে আমরা তাপ পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। এই আন্দোলনগুলোকে আমাদের দিতে হবে। বামপন্থীরা এই সমস্ত বৃহত্তর আন্দোলনে একটা সক্রিয় ভূমিকা, সংগ্রামী নেতৃত্বকারী ভূমিকা বামপন্থীদের থাকবে। আর সেখান থেকে যে আমরা অভিজ্ঞতাটা পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক উপলব্ধি তৈরি করা, নতুন ভাবে বামপন্থী আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা এবং নতুন প্রজন্মকে সামনে আনা খুব দরকার। এই ব্যাপারটা নতুন করে শুরু হোক আজকের এই গণ কনভেনশন থেকে। আপনাদের সকলকে 7 নভেম্বরের রুশ বিপ্লবের সেই প্রেরণা জাগানো দিন, সেই দুনিয়া কাঁপানো 10 দিন, দুনিয়া আজও কাঁপছে এবং আজকেও সেটার মধ্যে দিয়ে নতুন করে আমাদের কোনো একটা বিপ্লবী সমাধান দরকার। রুশ বিপ্লব এটাই বলেছিল যে বহু সমস্যা, বহু সংকট, সেইগুলোর বিপ্লবী সমাধান দরকার, অর্থাৎ আমূল পরিবর্তন দরকার। বিপ্লবটা সম্ভব, বিপ্লবটা অসম্ভব নয়, বিপ্লবটা কোনো একটা আকাশ কুসুম নয়, সম্ভব করে তোলা যায়। এবং সেটা সম্ভব করে তুলতে পারে খুব সাধারণ মানুষ। খুব সাধারণ মানুষ যখন রুখে দাঁড়ায়, তখন একটা বিপ্লব হয়ে যায়। কমিউনিস্ট ম্যানিফেস্টোর একটা কথা খুব বারবার সেই দৃশ্যটা ভাবার কথা মনে করি, যেখানে উনি বলছেন মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টোতে, যে এই যে সমাজটা, এই যে এতদিন ধরে চলছে, এটা একটা পিরামিডের মতো, এটা একটা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের। তো আমরা এসব কিছু নিচে চাপা পড়ে আছি। এই অর্থনীতি, এই যে কর্পোরেটের মুনাফার পাহাড়, সেই মুনাফার পাহাড়ের নিচে আমরা চাপা পড়ে আছি। আমরা চাপা পড়ে আছি এতদিনের ভারতবর্ষের জাতি প্রথা। সেই জাতি প্রথা আমাদের ডাকতে রেখেছে। কাউকে বলছে তুমি এখান থেকে বেরিও না, মহিলাদেরকে বলছে
ইন্টারকাস্ট বিয়ে করবে না, তুমি ঘর থেকে বেরোবে না, তাহলে আমাদেরকে গণ্ডির মধ্যে যে আটকে রাখা হয়েছে, চাপা একটা বিরাট বড় চাপ, একটা পাহাড় আমাদের উপর আছে। যদি আমরা একটু কাঁধ চাপুনি দিয়ে উঠে দাঁড়াই, যেদিন যেদিন মানুষ উঠে দাঁড়াবে সেদিন কিন্তু ওই যে একটা এত বড় মানুষের উপরে চাপা দিয়ে থাকা সেই যে প্রাসাদ, সেই প্রাসাদটা কিন্তু ভেঙে পড়বে। সেই প্রাসাদটা ভেঙে পড়বে যেদিন মানুষ উঠে দাঁড়াবে। ওই প্রাসাদটা হচ্ছে লুণ্ঠন, ওই প্রাসাদটা হচ্ছে শোষণের, ওই প্রাসাদটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের অন্ধবিশ্বাস, আমাদের উপরে চাপিয়ে দেওয়া বিভিন্ন রকমের ধ্যান ধারণা, সেটা সেই প্রাসাদটাকে ভেঙে ফেলা। সেটাই তো হচ্ছে বামপন্থীদের কাজ, উঠে দাঁড়ানো, পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানো, বারবার উঠে দাঁড়ানো, বারবার উঠে দাঁড়ানো, এবং বারবার যদি আমরা উঠে দাঁড়াই, বারবার উঠে দাঁড়াই, তাহলে ওই প্রাসাদটা ভেঙে পড়বেই। এটাই ওই ফয়েজে আহমদ ফয়েজের যে গানটা আছে সেটাও আমরা দেখেंगे, ওখানেও দেখবেন যে একই কথা বলছে, সেদিন আমরা দাঁড়াবো, সেদিন ওই তুলোর মতো ওগুলো উড়ে যাবে তাদের যে সাম্রাজ্য। তো এই আশা নিয়ে, সেই বিপ্লবী আশা নিয়ে, বিপ্লবী আদর্শ নিয়ে আমরা নতুন করে আবার সেই উৎসাহটা নিয়ে, আজকে যারাই আমাদের অতীতের কথা বললেন, আমি সবাইকেই বলবো, আমাদের 50 বছরের যদি অভিজ্ঞতা হয়, 60 বছরের অভিজ্ঞতা হয়, সেই প্রথম দিনের উৎসাহটাকে ফিরিয়ে আনে। প্রথম দিনের যেদিন লাল পতাকা হাতে তুলেছেন, প্রথম যেদিন মিছিলের পা হেঁটেছেন, প্রথম যেদিন বিপ্লবী স্বপ্ন দেখেছেন, সেই প্রথম দিনের স্বপ্ন, প্রথম দিনের উৎসাহ, সেই প্রথম দিনের আবেগ, সেইটাকে নিয়ে, সেই সাহস, সেই শক্তি, সেই সংকল্প নিয়ে আসলে আমরা এগিয়ে যাই। এখানে কোনো বয়সের ব্যাপার নেই, এখানে কোনোদিন বার্ধক্য আসে না, এটা চিরতারুণ্য। এখানে এটার কারণ আমাদের নতুন গড়তে হবে, আমরা তো নতুনের জন্যই আছি, কোনো কিছু পুরনো সেটাকে ধরে নেওয়ার জন্য না, নতুনের জন্য আমাদের লড়াই। সেই লড়াইয়ে আমরা সবাই মিলে এগিয়ে যাব। আপনাদের সকলকে অনেক অনেক ছোট সংগ্রামী অভিনন্দন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ঐক্য এবং সংগঠন আন্দোলন এটাকে শক্তিশালী করবেন।